আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুপুর 12টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত রয়েছেন। সেখানে আরও আছেন নির্বাচন কমিশনাররাও। এছাড়া সভায় সেনা, নৌ ও বিমান বাহিনী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। এদিকে দুপুর 2:30টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সিইসির সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে চায় বিএনপি। কোনো ব্যক্তিকে শক্তিশালী করা হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে গণমাধ্যম ব্যক্তিত্বের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানকে গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে গড়ে তুলতে হবে, আর সাংবাদিকরা যেন দেশের পক্ষে থাকে। জনগণ রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে অতীত ভুলে গিয়ে অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে দেশ গঠনে এগিয়ে যাবে বিএনপি বলেও জানান সালাউদ্দিন আহমেদ। গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সরকারের দুর্বলতার কারণে মবক্রেসি হয়ে গেছে। আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা বলেন, ভবিষ্যতে গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে। তিনি আসবেন, সারা জাতি অপেক্ষমান। তার এই প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই। ব্যক্তিকে শক্তিশালী করার কোনো উদ্দেশ্য আমাদের এখানে নেই। নেতৃত্ব অবশ্যই থাকবে, কিন্তু ব্যক্তিতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক করার কথার কোনো প্রচলন আমরা করব না, এটা আমাদের অঙ্গীকার। দলতান্ত্রিক কোনো স্বৈরতান্ত্রিকতা আমরা কখনো বাংলাদেশে উৎসাহিত করব না, এলাও করব না, এটা আমাদের প্রত্যাশা। শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আজও ভিড় করছেন সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থানে ও জাতীয় কবির সমাধি সংলগ্ন প্রবেশপথে মানুষের উপস্থিতি চোখে পড়েছে। কেউ দূরে দাঁড়িয়ে নীরবে দোয়া করছেন, কেউ কবরের সামনে যাওয়ার অপেক্ষায় আছেন। শোক আর ভালোবাসার মিছিলে পুরো এলাকা হয়ে উঠেছে শোকাবহ। আবির আহমেদের রিপোর্ট। শরীফ ওসমান হাদি এক নাম, এক আগুন, এক উচ্চারণ। আমি তাই করি ভাই, যখন চাহে মন যা। গতকাল লক্ষ পায়ের শব্দে কেঁপে উঠেছিল মাটি, জানাজায় জমেছিল মানুষ, শোক নয়, ছিল প্রতিজ্ঞা। এই কাঠের খাটিয়ায় যে মানুষটি শুয়েছিলেন, তিনি শুধু একজন মুখপাত্র ছিলেন না, ছিলেন ইনকিলাবের ভাষা। হাত তোলা দোয়ায়, ভেজা চোখের নীরবতায় মানুষ যেন বলছিল, তুমি একা ছিলে না। আমি বড় হয়ে হাদি হব, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কণ্ঠস্বর হব। আমার হাদির জন্য আমি ওই 4 দিন কাঁদতে কাঁদতে আমার কালকে আমি খাওয়া দাওয়া করিনি আমার বাবার জন্য। ওনার বক্তৃতা, কথা মানুষের, বেশিরভাগ মানুষের আবেগের সাথে জড়িত। সবাই যেন হাদি হয়ে উঠতে চাচ্ছে। জানাজা শেষে বিদ্রোহী কবির পাশে শায়িত হলেন আরেক বিদ্রোহ। নজরুলের পাশে হাদি ইতিহাস যেন নিজেই কলম ধরল। একজন লিখেছিলেন আগুনে আগুনে, আরেকজন বলেছিলেন কণ্ঠে কণ্ঠে। দুজনেই আজ নীরব, কিন্তু আগুন এখনো জ্বলে। আজও মানুষ আসে কবরের পাশে দাঁড়িয়ে, ফিসফিস করে বলে, তুমি থাকলে সহজ হতো লড়াই। হাদি আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে নতুনভাবে জন্মগ্রহণ করেছে। আপনারা দেখেছেন যে অনেক নতুন সন্তানের নামও হাদি রাখছে। হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে সংগ্রাম করতে হয়, কিভাবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে বিদ্রোহী করতে হয়। বাতাসে ভেসে আসে একটাই কথা, ইনকিলাব থামে না।
মানুষ মরে কিন্তু কণ্ঠে বেঁচে থাকে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনায় খুনিদের এখনও গ্রেফতার করতে না পারায় সরকারের সমালোচনা করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ ফজর নামাজের পর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, ওসমান হাদিরা বৈষম্য, দুর্নীতি ও অপসংস্কৃতির বিরুদ্ধে লড়ে গেছে। তাদের দেখানো পথেই কাজ করবে জামায়াতে ইসলামী। নির্বাচন নিয়ে কোনো সংশয় দেখছেন না মন্তব্য করে তিনি আশা প্রকাশ করেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন। তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পার্শ্বের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, শহীদ ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে সুনির্দিষ্ট করে বিচারের ব্যাপারে কিছু না বলায় জাতি হতাশ হয়েছে। সকালে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে ওসমান হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামীর আয়োজিত দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন তিনি। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, যারা দেশে আধিপত্যবাদ টিকিয়ে রাখতে চায় তারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। গোয়েন্দাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট ও আধিপত্যবাদের দোসররা হাদির খুনিদের পালানোর সুযোগ করে দিয়েছে কিনা এমন প্রশ্নও করেন তিনি। আগামী নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগের নামে ফ্যাসিস্টদের পুনর্বাসন করার সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন গোলাম পারওয়ার। প্রকৃত খুনিদের গ্রেফতারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিয়েছে, কেন ব্যর্থ হয়েছে, কারা অবহেলা করেছে, জাতির সামনে আপনাদের এই বক্তব্য তুলে ধরুন। যদি তা না ধরেন তাহলে এই বিশ্বাসে জাতি করবে ওসমানের খুনিদের পালিয়ে যেতে, তার সহযোগীদেরকে প্রশ্রয় দিতে প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টদের সেই সব সহযোগীরা লুকিয়ে আছে। আপনারা দেখেও জেনেও না জানার, না দেখার ভান করছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেল 13ই ডিসেম্বর সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশি 6 সেনা সদস্যের নামাজে জানাজা শেষে মৃতদেহ পাঠানো হয়েছে নিজ নিজ গ্রামে। সকালে ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। প্রত্যেকের নিজ নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় আজই তাদের দাফন সম্পন্ন হবে। HM মেহেদী হাসানের রিপোর্ট। সুদানের আবেই অঞ্চলে গেল 13 ডিসেম্বর সন্ত্রাসী ড্রোন হামলার শিকার হয়ে মারা যান জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত 6 বাংলাদেশি সেনা। শনিবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছে। এরপর রোববার সকালে ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় জানাজা। শান্তি কামনায় করা হয় দোয়া। জানাজায় অংশ নেন 3 বাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ফুল দেন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা। শ্রদ্ধা জানান জাতিসংঘের প্রতিনিধি। নিহত সেনা সদস্যদের পরিবারের কাছে তুলে দেন বিশেষ সম্মাননা স্মারক। জানাজা শেষে মরদেহ নেওয়া হয় তেজগাঁও পুরানো বিমানবন্দরে। সেখান থেকে হেলিকপ্টারে করে নাটোর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজবাড়ী এবং কিশোরগঞ্জে নিহতদের নিজ গ্রামে নিয়ে যাওয়া হয় মৃতদেহ। সেখানে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন সম্পন্ন হবে। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল AK খন্দকার বীরুত্তমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে দুপুর 1:45 এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা। জানাজায় আরও অংশ নেন 3 বাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানাজা শেষে AK খন্দকারকে গার্ড অব অনার দেওয়া হয়। AK খন্দকার বীরুত্তম শনিবার সকাল 10:35 ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল 95 বছর।
মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে তিনি মুক্তিবাহিনীকে বিজয়ের দিকে নিয়ে যান। স্বাধীনতার পর তিনি প্রথম বিমান বাহিনী প্রধান নিযুক্ত হন এবং তার নেতৃত্বেই বিধ্বস্ত বিমান বাহিনী পুনর্গঠিত হয়। র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ পিছিয়ে আগামী 23 ডিসেম্বর করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের নতুন তারিখ ঘোষণা করেন। অভিযোগ গঠনের শুনানিতে গ্রেপ্তার 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, কর্নেল KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে রামপুরায় 28 জনকে হত্যার মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য রয়েছে। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। বাণিজ্যিক কেন্দ্র নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 5 সংসদীয় আসনে তৈরি হয়েছে ভোটের নতুন সমীকরণ। নিরাপত্তা শঙ্কায় চলতি সপ্তাহে সরে দাঁড়িয়েছেন বিএনপি প্রার্থী। আর এতে নারায়ণগঞ্জ 5 আসন নিজেদের করে নিতে তৎপর জামায়াতে ইসলামী, এনসিপি সহ অন্যান্য দল। স্থানীয় ভোটাররা বলছেন, বাণিজ্যিক এ নগরীতে চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে ভূমিকা রাখতে পারবেন এমন ব্যক্তিকেই এমপি হিসেবে চান তারা। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান, ছবি তুলেছেন রনি রায়হান। শীতলক্ষ্যা নদীর স্রোতের বিপরীতে দীর্ঘ 1 যুগ বৈঠা হাতে খেয়া পারাপার করছেন মকবুল হোসেন। নির্বাচন এলেই ভোট আর রাজনীতির খোঁজ রাখেন তিনি, কিন্তু বরাবরই জনপ্রতিনিধিরা আশা ভঙ্গ করেছেন তার। আমরা যে কাজ করতে আছি, আমরা কেউ কাজ করে, আমরা কষ্ট করতে আছি, ওই তো আমরা দিনমজুর কাজ করে খাইতেছি, আমরা কষ্ট করে বুঝতে আসলাম। সুস্থ নির্বাচন আমরা ভালোভাবে চলতে পারি, ভালো চলতে এটা আমরা চাই। বাণিজ্যের অন্যতম কেন্দ্র এই নারায়ণগঞ্জ 5 আসনটিতে সিটি কর্পোরেশনের 17টি ওয়ার্ড ও 5টি ইউনিয়ন নিয়ে গড়ে উঠেছে। নতুন সীমানা নির্ধারণে বাদ পড়েছে 2টি ইউনিয়ন। ভোটের মাঠে লড়াই হতে পারে বিএনপি বনাম জামায়াতে ইসলামীর মধ্যে। গতবার আমি ভোট দিতে পারিনি, কেন্দ্রে গেছি, যাই দেখে আমার ভোট হয়ে গেছে। সবাই ভালোভাবে ভোটটা দিতে পারে, যে এই আমরা চাই। গণভোট সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আমি এখনো ভোট দেই নাই, সো ওইটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান চলতি সপ্তাহে নির্বাচন না করার ঘোষণা দেন। এর 2 দিন পর আবারও সিদ্ধান্ত বদল করেন তিনি। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ এবং তরুণ, যুবক, প্রবীণ যেইভাবে আসলে আমাকে ফিরে আসার জন্য আহ্বান জানায়, সেটা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সবার দিকে তাকিয়ে আসলে এখানে ফিরে আসা এবং যে নিরাপত্তার ইস্যুর কথা আমরা বলেছিলাম সেটা সেই রকমের না। আমরা বিভিন্ন জায়গায় আলাপ করে দেখেছি, বিভিন্ন এজেন্সির সাথে আলাপ করে দেখেছি। অপরদিকে প্রার্থী নিয়ে জটিলতা নেই জামায়াত ও এনসিপির। কে আমার প্রার্থী হবে, কি হবে, এটা আমাদের ভাবার বিষয় নেই। আমরা বিশ্বাস করি যে দেশের মানুষ ইসলামকে দেখার জন্য, ইসলামের বিজয়কে দেখার জন্য তারা প্রত্যাশা করছে। আমরা কোনো কিছু নিতে চাচ্ছি, সুযোগ এটা কিছু না। আজকে যদি জামানত হারানোর মতো অবস্থা থাকতো, সেটার রেসপন্স বাংলাদেশের জনগণ আসলে করত। আমরা দেখতাম, আপনারাও দেখতেন। আর যারা বলছেন তারা আসলে ভয়ে বলছেন। এই জায়গায় জামানত হারানোর কিছু নাই। যানজট, চাঁদাবাজি, ভাঙাচোরা সড়ক আর ময়লার ভাগাড়ের দুর্গন্ধে রাজধানীর নিকটবর্তী এই জেলাটির বাসিন্দারা চান এর সমাধান করবে নতুন কোনো জনপ্রতিনিধি। অতীতে এই আসনটির ভোটার উপস্থিতির হার জমজমাট লড়াইয়ের আভাস দিচ্ছে। শীতলক্ষ্যা পারের এই আসনটিতে গেল কয়েক দশক ছিল ওসমান পরিবারের দখলে, তবে এবার সে রীতি ভাঙতে যাচ্ছে। উৎসব মুখর পরিবেশে যোগ্য জনপ্রতিনিধি বেছে নিতে উদ্গ্রীব স্থানীয় ভোটাররা। নাজিবুর রহমান, NTV নিউজ, নারায়ণগঞ্জ।
চট্টগ্রামে জনতা ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে এস আলম গ্রুপের ৩ প্রতিষ্ঠানের নামে ৬,২৪২ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের পরিচালক সাইফুল আলম মাসুদ, আব্দুস সামাদ, ফারজানা পারভিন সহ ৯০ জনের বিরুদ্ধে ৩টি মামলা করেছে দুদক। সকালে মামলা 3টি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সিরাজুল ইসলাম। মামলার এজাহারে এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, এস আলম ভেজিটেবল এডিবল অয়েল লিমিটেড ও এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেডের নামে চট্টগ্রামে জনতা ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ৬,২৪২ কোটি টাকা ঋণ নিয়ে সে টাকা আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগ করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয় ২০০৫ সালের ১০ই মে থেকে ২০২৫ সালের ৬ এপ্রিল পর্যন্ত জনতা ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে পরস্পর যোগ সাজসে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে ১,৯৪২ কোটি ৫৫,৮৯,০০০ টাকা এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডকে বিভিন্ন সময়ে ঋণ দেওয়া হয়। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বুইসা বাহিনীর প্রধান শহীদুল ইসলাম বুইসাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। দুপুরে ব্রিফিংয়ে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর চান্দগাঁও থানার ফিনলে সাউথ সিটি এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলি সহ তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২১শে জুলাই চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও কাঁচাবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেম্পো বাহিনী এবং বুইসা বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। সেই ঘটনায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বুইসা বাহিনীর ১১ সদস্য বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ সহ গ্রেফতার হলেও পালিয়ে যায় শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম প্রকাশ বুইসার বিরুদ্ধে চান্দগাঁও, পাঁচলাইশ এবং চকবাজার থানায় অস্ত্র, চাঁদাবাজি, নাশকতা এবং মাদকের ৪২টি মামলা রয়েছে। দেশে প্রবাসী আয়ের গতিপথ আবার আগের ধারায় ফিরেছে। যেসব দেশে বেশি সংখ্যক বাংলাদেশি আছেন সেগুলো থেকে এখন বেশি করে রেমিটেন্স তথা প্রবাসী আয় আসছে। শীর্ষস্থানে আবারও ফিরে এসেছে সৌদি আরব। সৌদি আরবের পেছনে রয়েছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া। গত জুলাই থেকে নভেম্বর ৫ মাসের প্রবাসী আয় পর্যালোচনার পর এমন চিত্র দেখা গেছে। যুক্তরাজ্য থেকে ১৬৭ কোটি, সংযুক্ত আরব আমিরাত থেকে ১৫৮ কোটি, মালয়েশিয়া থেকে ১৪৩ কোটি এবং যুক্তরাষ্ট্র থেকে ১০৩ কোটি ডলার এসেছে। একই সময়ে ইতালি থেকে ৮৩ কোটি, ওমান থেকে ৭৭ কোটি, কুয়েত থেকে ৬৪ কোটি, কাতার থেকে ৫৯ কোটি ও সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। সেনাপ্রধান সহ ৩ বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। হাদির কবরে আজও মানুষের ভিড়, দোয়া, প্রার্থনা। খুনিদের গ্রেফতারে ব্যর্থতায় জামায়াত আমিরের সমালোচনা। সুদানে নিহত ৬ সেনা সদস্যের ঢাকায় জানাজা সম্পন্ন, লাশ নেওয়া হচ্ছে গ্রামে, দাফন হবে রাষ্ট্রীয় মর্যাদায়। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।